আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন লাইভ ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন লাইভ ভিডিওতে। তো আমরা নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স চ্যাপ্টারে যেটা আমরা শিখছিলাম সেটা হচ্ছে বার্ন। আমরা বার্ন টপিক্সটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা ফার্স্ট বার্নের ট্রিটমেন্টটা আমরা দেখেছিলাম গত ক্লাসে। এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড ডিগ্রি বার্নের। যদি কোনো রোগী সেকেন্ড ডিগ্রি বার্ন নিয়ে আসে, পোড়া রোগী যার পোড়াটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি, তাকে আমরা কিভাবে চিকিৎসা দিব অ্যাজ এ নার্স হিসাবে, তাকে আমরা সেই রোগী কিভাবে আমরা ম্যানেজ করব, এটা নিয়ে এখন আলোচনা করব। এখানে আমার কাছে বইও খোলা আছে। আমরা শুরু করে দিচ্ছি। সেকেন্ড ডিগ্রি বার্ন যদি থাকে তাহলে সেকেন্ড ডিগ্রি বার্নের রোগীর সাথে আমরা ট্রিটমেন্টটা কি দিব। প্রথমে ট্রিটমেন্টটা আমাদেরকে বলে দিচ্ছে যে এটা জিনিসটা কীরকম হবে। বার্ন এক্সটেন্ড টু মানে সেকেন্ড ডিগ্রি বার্ন দেখতে কেমন, এরপরে আমরা ট্রিটমেন্টটা দেখব। প্রথমে আমরা দেখছি যে সেকেন্ড ডিগ্রি বার্ন রোগী যখন আসবে, সে সেকেন্ড ডিগ্রি বার্ন, সে সেকেন্ড ডিগ্রি পর্যায়ে আছে, আমরা এটা কীভাবে বুঝবো। বার্নস এক্সটেন্ড টু মিডল স্কিন লেয়ার ডার্মিস। বার্নটা কী হবে, সে এপিডার্মিস থেকে মিডল স্কিন লেয়ারে যাবে এবং ডার্মিস পর্যন্ত বিস্তৃত হবে। সোয়েলিং ফুলে যাবে, রেডনেস লাল হয়ে যাবে, অ্যান্ড পেইন অবজার্ভ, এবং ওই যা পোড়া অংশটা ব্যথা করবে। বার্নড এরিয়া মে টার্ন হোয়াইট অন টাচ। বার্ন এরিয়াটাকে ধরলে ব্যথা করবে এবং সাদা হবে, জায়গাটা মনে হবে যে পিপ বেরোচ্ছে এরকম। ব্লিস্টার ডেভেলপ দ্যাট ওজ আ ক্লিয়ার ফ্লুইড। সে ফোড়াটা কি হবে, ফোড়াটা ফুলে উঠবে, ফোড়া হবে এবং এটা পেকে যাবে। ওটা 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 কি হবে, ওখান থেকে ফ্লুইড বের হবে। হ্যাঁ, এই হচ্ছে পোড়া জায়গা থেকে। স্ক্যার্স মে ডেভেলপ, ওই জায়গাটা দাগ দেখা যাবে, দাগ হবে। রেস্ট্রিক্ট মুভমেন্ট, যে জায়গাটা যদি হাতটা পুড়ে যায় বা পাটা পুড়ে যায়, ওই জায়গাটা নাড়ানো যাবে না। ডিহাইড্রেশন মে অকিউর, দেখো শরীরের একটা বিশাল শরীরের মধ্যে পানির ঘাটতি দেখা দিবে। হিলিং টাইম ভ্যারিড ডিপেন্ডস অন এক্সটেন্ট অফ ইনজুরি। হিলিং টাইমটা ভ্যারি করে বার্নের উপরে, তার ট্রিটমেন্টের উপরে, ইনজুরির উপরে ডিপেন্ড করে যে কত তাড়াতাড়ি এটা সে সুস্থ হয়ে উঠবে। এবার আসো আমরা এই সেকেন্ড ডিগ্রি বার্নটাকে কীভাবে ট্রিটমেন্ট করব। ক্লিন দ্য এফেক্টেড এরিয়া থোরোলি। ওই যে এফেক্টেড এলাকা, যে জায়গাটা পুড়ে গেছে, ওটাকে পরিষ্কার করতে হবে। জেন্টলি ড্রাই, শুকাইতে হবে শুকনো কাপড় দিয়ে, পাতলা কাপড় দিয়ে। অ্যাপ্লাই অ্যান্টিবায়োটিক ওভার এফেক্টেড এরিয়া। সেই আক্রান্ত এলাকায় জ্যাসোকাইন বা এই জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। অ্যান্টিসেপটিক বার্নেল আমরা বলি, বার্নার ব্যবহার করবা। মেক দ্য পেশেন্ট লাই ডাউন, রোগীকে শুইয়ে দিতে হবে। কিপ বার্নড বডি পার্টস অ্যাট আ রেজড লেভেল। যে অংশটা পুড়ে গেছে, ধরে যদি পা পুড়ে থাকে তাহলে শো অবস্থায় পাটা ঝুলিয়ে দিতে হবে, উপরে করতে হবে। যদি হাত পড়ে যায় তাহলে হাতটাকে দড়ি দিয়ে বেঁধে উপরে টাঙিয়ে দিতে হবে, যাতে ওটা দেহের থেকে উপরের অংশে থাকে। যাতে দেহের এটা উপরের অংশে রাখার মানে হচ্ছে যাতে দেহের অন্য কোনো অঙ্গ দিয়ে যাতে এটা স্পর্শ না হয়, জায়গাটাকে আলাদা করে ফেলতে হবে। স্কিন গ্রাফটিং মে বি রিকোয়ার্ড। স্কিন গ্রাফটিং এর আগে আমি আলোচনা করেছি যে শরীরের বিভিন্ন থাই বা বিভিন্ন উরু জায়গা থেকে স্কিন নিয়ে, যে জায়গা বার্ন হয়েছে বা ক্ষত হয়ে গেছে ওই জায়গায় তোমার সার্জারি করে ওই জায়গাকে ভালো করা। ফিজিক্যাল থেরাপি মে এসেন্সিয়াল টু এইড মোবিলিটি। আমি এর আগে আলোচনা করেছি যে অংশটা পড়ে যায় সেই অংশটার আশেপাশে চামড়াগুলো টেনে ধরে, কন্ট্রাকচার বলি, এবং সেটা কি হয়, সেই কারণে ওই অঙ্গটা কিন্তু ঠিক মতো মুভমেন্ট করানো যায় না। এই জন্য কী করতে হবে, ফিজিক্যাল থেরাপি প্রয়োজন হতে পারে। স্প্লিন্ট মে বি ইউজ টু রেস্ট এফেক্টেড জয়েন্ট। এই যে স্প্লিন্ট মানে যেভাবে ঝুলে থাকা, হাত ঝোলানোর জন্য যে গলা থেকে একটা কাপড়ের স্প্রিন্ট ঝুলে থাকে, ওটা বলছে যে স্প্রিন্ট ব্যবহার করতে হবে। হসপিটালাইজেশন ইজ এসেনশিয়াল। যদি প্রয়োজন হয় রোগীকে
হাসপাতালে নিতে হবে। এটা কার ক্ষেত্রে বলা হচ্ছে? এটা বলা হচ্ছে সেকেন্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রে। ঠিক আছে, এটা ছিল তোমার সেকেন্ড ডিগ্রি বার্নের চিকিৎসা। এবার আসো আমরা দেখব থার্ড ডিগ্রি বার্ন। থার্ড ডিগ্রি বার্নটা আমরা দেখব যে থার্ড ডিগ্রি বার্নটা আমি এর আগেও বলেছি যে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের তোমাদের প্রশ্নটা হবে যে একজন পোড়া রোগীকে তুমি কিভাবে সুস্থ করে তুলবা, কি ধরনের নিউট্রিশন দিয়ে, কি ধরনের খাবার দিয়ে, কি ধরনের ফ্লুইড দিয়ে তাকে তুমি সুস্থ করে তুলবা। তো এটা হচ্ছে তোমার পোড়া রোগী। কিন্তু আমরা দেখলাম যে এখানে পোড়া রোগীর প্রকারভেদ আছে, যেমন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। তো এখন যে প্রথমে যে পোড়া রোগীটা আসবে, ওই পোড়া রোগীটা প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে সে কোন ডিগ্রি, কোন মাত্রার সে পোড়া, সে ফার্স্ট ডিগ্রি বার্ন না সেকেন্ড ডিগ্রি বার্ন না থার্ড ডিগ্রি বার্ন, তার উপরে ডিপেন্ড করতেছে আমার নিউট্রিশন দেওয়াটা। তো এখন আমরা যেটা বার্নে আমরা এখন যেটা শিখছি সেটা হচ্ছে যে প্রথম ডিগ্রি বার্ন, দ্বিতীয় ডিগ্রি বার্ন আমরা দেখলাম। এর আগেও এর গত দুটো ক্লাসেও বিস্তারিত আলোচনা হয়েছে, অনেকগুলো ছবিও দেখানো হয়েছে তোমাদের এই বিষয়ে। তো আসলে আমরা থার্ড ডিগ্রি বার্নে আমরা এখন দেখব যে থার্ড ডিগ্রি বার্নটা রোগী আসলে দেখতে কেমন হয়, রোগীর অবস্থা কেমন থাকে এবং তাকে কিভাবে আমরা ট্রিটমেন্ট দিব। এখনও কিন্তু আমরা নিউট্রিশনে যাইনি, নিউট্রিশনে এই আলোচনার পরে আমরা নিউট্রিশনে যাব। দেখো থার্ড ডিগ্রি বার্নে বলছে ড্যামেজ অকার টু অল থ্রি লেয়ার স্কিন। তোমার স্কিন লেয়ারে তিনটা স্কিন লেয়ার, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিক, তোমার যেটা আছে সবগুলোই তোমার সাবডার্মাল যেটা সাবকিউটেনিয়াস যেটা বলা হচ্ছে, সব কিছুই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ড্যামেজ হয়ে গেছে থার্ড ডিগ্রি বার্নে। ডেস্ট্রয়েজ অ্যাডজাসেন্ট হেয়ার ফলিকল, সোয়েট গ্ল্যান্ডস, নার্ভ এন্ডিংস। এর আগের ক্লাসেও ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল কোথায় হেয়ার ফলিকল আছে, কোথায় সোয়েট গ্ল্যান্ড আছে। এগুলোর সমস্ত এলাকা কিন্তু কি হয়, ডিস্ট্রয় হয়ে যায়। এবং নার্ভ এন্ডিং, নার্ভ যে আমাদের যে স্নায়ুর যে এন্ডিংটা আছে ওই জায়গাটাও ক্ষতিগ্রস্ত হয়। ল্যাক অফ পেইন ডিউ টু ডিস্ট্রয়েড নার্ভ, ব্যথাটা অনুভূত হয় না, কারণ যে এলাকাটা পুড়েছে, গভীরভাবে পুড়েছে থার্ড ডিগ্রি বার্নে, সেই এলাকার নার্ভ পর্যন্ত পুড়ে গেছে, এজন্য সে আর ব্যথা ওখানে পাওয়া যায় না। ইনজুরিজ এরিয়া ডাজ নট টার্ন হোয়াইট অন টাচ। ইনজুরি এরিয়াতে যদি হাত দেওয়া হয় বা স্পর্শ করা হয় তখন সেটা পেইন করে না, কারণ নার্ভ সেল তো ধ্বংস হয়ে গেছে। নো ব্লিস্টার অবজার্ভ, সেখানে কিন্তু কোনো ফুলবে না, ওই জায়গাটা কোনো, ওই পুরা জায়গাটায় কোনো কিছু ফুলে উঠবে না, কোনো সেল ফুলে উঠবে না, কোনো ফোড়া হবে না। সোয়েলিং অকার্স, কিন্তু একটু ফুলে যাবে, তোমার ফোড়া হবে না কিন্তু হালকা একটু ফুলে যাবে। স্কিন ডেভেলপস লেথার্জি টেক্সচার, স্কিনটা হবে তোমার ওই যে আমরা লেদার বলি না, চামড়ার মতো হয়ে যাবে, তোমার লেদার যে গরুর চামড়া এরকম হয়ে যাবে, মোটা হয়ে যাবে। ডিসকালারেশন অফ স্কিন অবজার্ভ, সে শরীরের অনন্য জায়গার স্কিনের যে রং, সেই কালারটা কিন্তু ওই ক্ষত জায়গার কালারটার স্কিনের রংটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে থার্ড ডিগ্রি বার্ন। স্কেয়ার্স ডেভেলপ মানে দাগ দেখা যাবে। আমি স্কেয়ার্সের এর আগেও তোমাদের ছবি দেখিয়েছি, এ কারণে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রথম দুটো ক্লাস যারা করেছো আজকে তৃতীয় ক্লাসটা কিন্তু তাদের জন্য সহজ হয়ে যাবে। ক্রাস্টি সারফেসেস স্কার্স ডেভেলপ, ইম্পেয়ার সার্কুলেশন, স্কার ডেভেলপড হবে, সার্কুলেশন বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, সার্কুলেশন কি হবে, বাধাপ্রাপ্ত হয়ে যাবে। ডিহাইড্রেশন অকার্স রেজাল্টিং ইন শক, ওই শক বা আঘাতের কারণে তোমার শরীরে পানি শূন্যতা দেখা দিবে। সিমটমস মে ওরসেন উইথ টাইম, এই থার্ড ডিগ্রি বার্নের রোগীর সময় যেতে যেতে এই সিমটমগুলো আরও খারাপের দিকে চলে যায়। ডিসফিগারমেন্ট মে রেজাল্ট, ডিসফিগারমেন্ট মানে তুমি নড়াচড়া করতে পারবা না বা সব মুভমেন্টটা তোমার অচল হয়ে যাবে। হিলিং ডিপেন্ডস অন এক্সটেন্ট অফ ইনজুরি, হিলিংটা ডিপেন্ড করতেছে কত তাড়াতাড়ি এটা ভালো হবে, এটা ডিপেন্ডস অন মানে নির্ভর করছে এক্সটেন্ট অফ ইনজুরি, ইনজুরিটা কতটুকু মানে কতটুকু এক্সটেন্ড করেছে, ছড়িয়েছে তার উপরে। 90% অফ বডি সার্ফেস ইনজুরি রেজাল্ট ইন ডেথ, যদি বডি আমাদের দেহের যদি 90% পুড়ে যায়, সার্ফেস মানে উপরিভাগ
তাহলে মৃত্যু অনিবার্য। 60% ইনজুরি ইজ ইন্টারলি ফ্যাটাল। আর যদি একজন প্রাপ্তবয়স্ক লোক বা 50 বা 60 ঊর্ধ্ব লোকের যদি 60% দেহের উপরিভাগ পড়ে যায়, তাও তার জীবনহানির সংখ্যা থাকে, এটা মারাত্মক হতে পারে। এবার আসো, 3rd ডিগ্রি বার্নকে তুমি কিভাবে চিকিৎসা দিবা। এই 3rd ডিগ্রি পোড়া রোগীকে তাকে প্রথমেই করতে হবে রিকোয়ার্ড ইমিডিয়েট হসপিটাল কেয়ার। তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করতে হবে এবং হাসপাতালে নিয়ে গিয়ে তাকে কেয়ার দিতে হবে। ডিহাইড্রেশন ট্রিটেড থ্রু ইন্ট্রাভেনাস ফ্লুইড সাপ্লাই। তাকে ইন্ট্রাভেনাস ফ্লুইড সাপ্লাই দিয়ে কি করতে হবে, ভেনের মাধ্যমে ফুড সাপ্লাই করতে হবে তার ডিহাইড্রেশনকে রিহাইড্রেট করার জন্য, তার দেহের মধ্যে পানির শূন্যটাকে পূরণ করার জন্য তাকে কি করতে হবে, ভেনাস দিয়ে তাকে ফ্লুইড দিতে হবে। অক্সিজেন ইজ অ্যাডমিনিস্টার্ড। তার জন্য কি করতে হবে, অক্সিজেন সিলিন্ডার আনতে হবে এবং তাকে অক্সিজেন পুশ করতে হবে। স্কার্স আর সার্জিক্যালি ওপেন, যে আমাদের ত্বকের ভিতরে যে স্কার্সটা আছে ওটাকে অপারেশন করতে হবে। পেরিওডিক্যালি রান ক্লিন কুল ওয়াটার ওভার বার্নস, মানে একেবারে বরফ পানি দিয়ে সব সময়, মানে যেমন জ্বর হলে আমরা কিছুক্ষণ পরপর কপালে যেমন আমরা জ্বর নামানোর জন্য পানি দিই, ঠিক এভাবে কপালের মধ্যে পানি ভেজা কাপড় দিয়ে আমরা কপালের মধ্যে রাখি, ঠিক এভাবে কিছুক্ষণ পরপর তার ওই ক্ষত স্থানে ঠান্ডা পানি দিতে হবে। নিউট্রিশিয়াস ডায়েট হেল্পস টু হিল কুইকলি। যদি সে রোগীকে পুষ্টিকর খাবার দেওয়া হয় বা ডায়েট দেওয়া হয়, তাহলে তার খুব তাড়াতাড়ি রোগী আরোগ্য হওয়ার সম্ভাবনা থাকে। রেগুলার মনিটরিং এসেন্সিয়াল, তাকে প্রাত্যহিক মনিটরিংয়ে রাখতে হবে। মেন্টাল ডিপ্রেশন ট্রিটেড বাই অ্যান্টি ডিপ্রেশন। অ্যান্টি ডিপ্রেশন হচ্ছে এক ধরনের ওষুধ যেগুলো মানুষ হতাশ হয়ে গেলে, মানুষের তোমার যে হরমোনগুলো আছে এগুলো যদি তোমার কমে যেতে থাকে বিভিন্ন কারণে, শকের কারণে, হ্যাঁ, তখন সে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ দিয়ে তাকে কি করতে হবে, তাকে হিল করতে হবে, তাকে হতাশা থেকে কাটিয়ে ওঠার জন্য ড্রাগ দিতে হবে। এবার আসো, আমাদের 3rd ডিগ্রি বার্নটা আমরা শেষ করে দিলাম। এখন আমরা মূল জিনিসটা আসবো, নার্সিং ম্যানেজমেন্ট অফ বার্ন। এখানে কি আমরা দেখছি যে নার্সিং ম্যানেজমেন্ট অফ বার্ন। এখন তুমি একজন বার্ন রোগীকে অ্যাজ এ নার্স হিসাবে তুমি কিভাবে ম্যানেজ করবে সেটা আমরা এখানে দেখব। প্রশ্নটা এরকম হতে পারে, হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ বার্ন? রাইট ডাউন দ্য নার্সিং ম্যানেজমেন্ট অফ বার্ন পেশেন্ট। হাউ উইল ইউ ম্যানেজ আ কেস অফ এক্সটেন্সিভ বার্ন? হ্যাঁ, তুমি যে কিভাবে এই রোগীকে, বার্ন রোগীকে, পোড়া রোগীকে ম্যানেজ করবা, এটা এই প্রশ্নের মধ্যে জানতে চাওয়া হয়েছে। এখানে আমি বইতে দেখি এই প্রশ্ন উত্তর এবিসি 3টা ভাবে দেওয়া হয়েছে, ABCDE 4টা 5টা। তোমাদের বইয়ের হচ্ছে 297 পৃষ্ঠা, নিউরনের বইয়ের 297 পৃষ্ঠা। আমি আবারও বলছি, মানে পড়াশোনার সুবিধার্থে, মানে যাতে আমি যেটা পড়াচ্ছি বা আমরা যে বিষয় নিয়ে, আমরা বলতে আমি এবং আমার ছাত্রীরা, আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সবার কাছে যদি সেম একই জিনিস থাকে তাহলে সুবিধা হয়। এই কারণে আমরা কি করেছি, আমরা সবাই নিউরনের বই কিনেছি, তাই না? এবং আমরা সেই নিউরনের বইটাই ফলো করছি। তো নিউরনের বই অনুসারে নার্সিং ম্যানেজমেন্ট অফ বার্ন, এখানে ABCDE 5টা বিষয়, টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে যে নার্সিং কিভাবে ম্যানেজমেন্ট করবে বার্ন, এবং এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা অবশ্যই এটা পড়ে রাখবা। এই প্রশ্নটা অন্যভাবে হতে পারে, ছোট করে হতে পারে, প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে, কিন্তু উত্তর একই। প্রশ্ন যেভাবে আসুক আমার উত্তর এক, এটার বাইরে আমরা যেতে পারবো না। মেডিকেল সায়েন্স, নার্সিং সায়েন্স এমন একটা সায়েন্স যেখানে তোমার সৃজনশীলতা চলে না, যেখানে নতুন করে কোনো কিছু সৃষ্টি করা চলে না। প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা সিস্টেমের মধ্যে, তোমার রোগীকে সিস্টেমের মধ্যে তোমাকে ট্রিটমেন্ট দিতে হবে, সে সিস্টেমের বাইরে তুমি যেতে পারবে না। রোগী কিভাবে সুস্থ হবে রোগীর, সেটা ডিপেন্ড করে রোগীর অসুখটা কতটুকু। পোড়া রোগী কিভাবে সুস্থ করবা সেটা ডিপেন্ড করে পোড়া রোগীর ক্ষত কতটা গভীর, তার ক্ষতর ব্যাপ্তি কত, এটার উপর ডিপেন্ড করে কিন্তু তার সুস্থতা। এই জিনিসটার মধ্যে কোনো সৃষ্টিশীলতা নাই। এই জিনিসগুলোই হচ্ছে তোমার নার্সিং সায়েন্স আর মেডিকেল সায়েন্স যাই বলো। এখন অনেকে বলতে পারো যে স্যার আমরা তো নিউরনের বই থেকে পড়তেছি, হয়তো অন্য বই তো অন্যভাবে লেখা আছে। হ্যাঁ, ঠিক আছে, পয়েন্ট আলাদা করেছে, কিন্তু তুমি যদি পড়ো এবং বুঝতে পারো দেখবে যে সেম জিনিসই লেখা হয়েছে, একটু অন্যভাবে লেখা হয়েছে, কিন্তু ভিতরের লেখাগুলো সেম। ভিতরে যা কিছু বলা হচ্ছে সবই সেম, কারণ এটার বাইরে তুমি যেতে পারবা না। দিস ইজ কল্ড মেডিকেল সায়েন্স। এখানে সৃষ্টি করার কিছু নাই।
নতুন করে অ্যাড করতে পারবা, নতুন করে নতুন নতুন আবিষ্কার হবে, নতুন নতুন জিনিস অ্যাড হবে, কিন্তু তুমি এটাকে বিকৃত করে বা অন্যভাবে উপস্থাপন করার তোমার কোনো সুযোগ নাই। তো আসো আমরা নার্সিং ম্যানেজমেন্ট অফ বার্নের এ নাম্বারটা আমরা দেখছি। এ নাম্বারকে বলা হচ্ছে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, মানে প্রাথমিক পরীক্ষা। ইনিশিয়াল কথাটা মানে প্রাথমিক, অ্যাসেসমেন্ট মানে কথাটা মানে পরীক্ষা। ইনিশিয়াল অ্যাসেসমেন্টের মধ্যে দুটো হচ্ছে হিস্টোরি টেকিং আর ফিজিক্যাল এক্সামিনেশন। এটা ফার্স্ট ইয়ারে আমি তোমাদের পড়াইছি কিনা জানি না, হাউ টু টেক দ্য ফিজিক্যাল এক্সাম অফ এ পেশেন্ট, হাউ টু টেক দ্য মেডিকেল হিস্ট্রি অফ এ পেশেন্ট। হিস্টোরি টেকিংই হচ্ছে মেডিকেল হিস্ট্রি। তো এক নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রোগীকে নিয়ে আসার পরে তার নাম, তার দেখো এখানে বলা হচ্ছে, দেখো 1 নাম্বার হিস্টোরি টেকিং হচ্ছে এজ অফ পেশেন্ট, রোগীর বয়স, টাইপ অফ বার্ন, কোন সময় পড়েছে, টাইপ অফ বার্নের মধ্যে তুমি লিখবা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি বার্ন, সাইট অফ বার্ন, সাইট মানে কোন জায়গাটা পড়েছে, পসিবিলিটি অফ স্মোক ইনহেলেশন, সে তার যে পড়েছে, যে পোড়া গন্ধটা বা ধোঁয়াটা, বা যে এলাকায় সে যে রুমের মধ্যে বা যে অবস্থায়, ধরো যে তার দেহ পড়েছে, দেহ পড়ার আগে তো তার দেহেই শুধু আগুন লাগেনি, হয়তো দেখা গেছে পাশে পাশে ফার্নিচারগুলো পুড়ে গেছে, ঘরে প্রচণ্ড ধোঁয়া ছিল, এখন ধোঁয়াগুলো তার মুখে, নাক মুখ দিয়ে ভিতরে গেছে, তো স্মোক ইনহেলেশনের মধ্যে কতটুকু ভিতরে বার্ন হয়েছে সেটা তোমার দেখার বিষয়। 2 নম্বর ফিজিক্যাল এক্সামিনেশন। এখন তুমি কি করবা, অ্যাসেসমেন্ট অফ ভাইটাল সাইন, তুমি পালস, বিপি, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, ভাইটাল সাইন তোমরা সবাই জানো, এগুলো নিবা। অ্যাসেসমেন্ট অফ এক্সটেন্ট অফ বার্ন বাই রুল অফ 9, প্লিজ সি অ্যাবাভ। এখানে প্লিজ সি অ্যাবাভটা দেওয়া হচ্ছে যে রুল অফ 9 কথাটার মানে যেটা হচ্ছে যে, সরি আমি এটা প্লিজ সি অ্যাবাভ কথাটা তো লেখার প্রয়োজন নাই, কারণ এখানে তো এই বিষয়টা দেখানো হয়নি। ঠিক আছে, তো আমরা কি করলাম, আমরা যেটা করলাম যে রুল অফ 9 কথাটার মানে হচ্ছে রুল অফ 9 কথাটার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা শরীরের বিভিন্ন অংশকে এক একটা পার্সেন্টেজ আছে। যেমন পিঠ হচ্ছে 18%, মাথা হচ্ছে 9%, তারপরে দুইটা হাত হচ্ছে 9%, 4.5 9%, দুইটা পা হচ্ছে 18 মানে 36%। এভাবে একটা রুল অফ 9-এর মেজারমেন্ট আছে, আমরা এটা পরবর্তীতে দেখবো। এভাবে মেজার করতে হবে যে এই পুরো দেহকে 100% বানানো হয়েছে, মানে পুরো দেহের এক একটা অঙ্গকে এক একটা পার্সেন্টেজ দিয়ে পুরো দেহকে 100% ধরেছে, এটা হচ্ছে রুল অফ 9। এবং প্রতি পার্সেন্টেজের উপর তার তোমার ফ্লুইড আছে, একটা ম্যাথস আছে, আমি সেটা পরবর্তীতে বলবো, এটা হয়তো এখন আসবে কিছুক্ষণ পরে, সেটা তোমাদেরকে আমি বলে দেব। আচ্ছা, অ্যাসেসমেন্ট অফ ডেপথ, কতটা গভীর গেছে, ডিগ্রি অফ বার্ন, কতটা মাত্রা মানে কতটা ডিগ্রি বা ডেপথ কতটা গভীর হয়েছে, যেমন পার্শিয়ালি থিকনেস অর ফুল ফার্স্ট ডিগ্রি অথবা থার্ড ডিগ্রি বার্ন বা সেকেন্ড ডিগ্রি বার্ন, এগুলো তোমাকে পরীক্ষা করে দেখতে হবে। যখন তুমি ফিজিক্যাল এক্সাম করবা তখন তুমি দেখবা যে বার্নটা কি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি, এবং বার্নের গভীরতা কতটুকু, এটা তুমি পরীক্ষা করবে প্রথমে। এটাই হচ্ছে এ নাম্বার প্রাথমিক পরীক্ষা। রোগী আসার সাথে সাথেই তোমাকে এই পরীক্ষাগুলো করতে হবে। পড়া রোগী আসার সাথে সাথে তোমাকে প্রথমে মেডিকেল হিস্ট্রি নিতে হবে, তো তারপরে ফিজিক্যাল এক্সাম নিতে হবে। গুড। এবার আসো ইনিশিয়াল ম্যানেজমেন্ট, প্রাথমিক যে তুমি ম্যানেজটা করবা, এই রোগীকে নিয়ে কি করবা, রোগীকে নিয়ে কি হাওয়ায় ভাসবা, রোগীকে নিয়ে কি করবা, সেটা এখন তুমি ম্যানেজমেন্টটা করবে কিভাবে। দেখো, the principle of managing an acute burn injury are the same as in any acute trauma case. হ্যাঁ, এখানে ABCDEF এভাবে মুখস্থ রাখার জন্য যে রোগীকে তুমি এখন ম্যানেজ করবা, রোগীর মেডিকেল হিস্ট্রি, ফিজিক্যাল এক্সাম করা হয়ে গেছে, এখন রোগীকে তুমি ওয়ার্ডে নিয়ে যাবা, রোগীকে তুমি কেবিনে নিয়ে যাবা, এখন রোগীকে তুমি এখন নিয়ে গিয়ে তোমার চিকিৎসা শুরু করবা। দিস ইজ কল্ড ইনিশিয়াল ম্যানেজমেন্ট। কি করবা, প্রিন্সিপাল কথা মানে মূল নীতি বা সূত্র অফ ম্যানেজিং অ্যান অ্যাকিউট বার্ন, পোড়া রোগী ইনজুরি আর দ্য সেম অ্যাজ ইন এনি কেস ট্রমা কেসে, যে ট্রমা যে কোনো কেসে, আঘাতজনিত যে কেসে রোগীকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় ঠিক তাকে ওইভাবে ট্রিটমেন্ট শুরু করতে হবে। তো এই ট্রিটমেন্ট শুরু করার একটা ফর্মুলা হচ্ছে, যেমন এ দিয়ে এয়ারওয়ে কন্ট্রোল, প্রথমে তাকে অক্সিজেন লাগাই দাও, এয়ারওয়ে কন্ট্রোল, তো সে এয়ারওয়ে নিতে পারতেছে না কিনা, তাকে যে রুমে রাখবা সে রুম যাতে গরম না থাকে, হিট না থাকে, সে রুমটা পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকবে। বি নাম্বার ব্রিদিং অ্যান্ড ভেন্টিলেশন, ব্রিদিং এবং ভেন্টিলেশন, ব্রিদিংটা দেখবা যে তাকে অক্সিজেন প্রয়োজন আছে কিনা, ব্রিদিং ঠিক মতো দিচ্ছে কিনা, শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, দিস ইজ কল ভেন্টিলেশন। সি নাম্বার সার্কুলেশন, তার রক্তের পালস দেখো, হ্যাঁ, তার বিপি প্রেশার দেখো যে তার সার্কুলেশন ঠিক আছে কিনা। ডি নাম্বার ডিসএবিলিটি, তার সে কতটুকু মানে বার্ন হওয়ার পরে রোগীটা কতটুকু
মানে অ্যাবল, নিজে উঠে দাঁড়াতে পারছে, বসতে পারছে, খেতে পারছে, মানে মুভমেন্ট করতে পারছে, এটা দেখতে হয়। ই নাম্বার এক্সপোজার উইথ এনভায়রনমেন্টাল কন্ট্রোল। এক্সপোজারটা হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ট্রোল, মানে যে এনভায়রনমেন্টে সে থাকে তার মধ্যে সে এটাকে মানিয়ে নিতে পারছে কিনা, তাকে যে ওয়ার্ডে রাখছো, যেখানে রাখছো সেখানে স্থির হয়ে আছে কিনা, অস্থিরতা দেখা যাচ্ছে। এফ নাম্বার হচ্ছে ফ্লুইড রিসাসিটেশন, তাকে ফ্লুইডের মাধ্যমে তাকে যে পুনরায় যে রিহাইড্রেশন করতে হবে, রিহাইড্রেট করতে হবে, যে ডিহাইড্রেশন হয়েছে শরীরের মধ্যে এটাকে রিহাইড্রেটে নিতে হবে। আর এফ এর পরে দুটো দেওয়া আছে, এটা হচ্ছে অ্যানালজেসিক, যেটা হচ্ছে তোমাকে অ্যানালজেসিক ড্রাগ বলতে হচ্ছে যে যে ড্রাগ তোমাকে ব্যথা নিরাময় করে, এটাই হচ্ছে অ্যানালজেসিক। আর অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, যে তোমার দেহের মধ্যে যে বার্ন হওয়ার কারণে যে জায়গাটা পুড়ে গেছে, জায়গাটা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটবে, এ কারণে তাকে কী করতে হবে, ওই জায়গাটা অ্যান্টিবায়োটিক দিলে ওই যে আস্তে আস্তে ক্ষতটা শুকিয়ে যাবে। এই যে ABCDEF এটা মুখস্থ করতে হবে। এতে এয়ারওয়ে, বিতে ব্রিদিং, সিতে সার্কুলেশন, ডিতে ডিসএবিলিটি, ইতে এক্সপোজার, ইতে মাইন্ডফুল কন্ট্রোল, এতে ফ্লুইড রিসাসিটেশন, এগুলো তোমার হচ্ছে ইনিশিয়াল ম্যানেজমেন্টে পড়ে। ইনিশিয়াল ম্যানেজমেন্ট, প্রাথমিক যে ব্যবস্থা রোগীকে। দেখছো কত সহজ বিষয়টা। এবার আসো সি নাম্বার, ফ্লুইড রিপ্লেসমেন্ট। এই যে হচ্ছে এটাকে বলা হচ্ছে রুল অফ 9। রুল অফ 9টা হচ্ছে এখানে দেখো, যদি প্রশ্ন দেওয়া যায় রুল অফ 9, আরে রুল অফ 9টা আবার রুল অফ 9, এই 9 সূত্র আবার কি? হ্যাঁ, এই যে রুল অফ 9টা 3 নম্বরে দেখা দেওয়া আছে। ফ্লুইড রিপ্লেসমেন্ট কী দেবে, যে ইন ফার্স্ট 24 আওয়ার, হ্যাঁ দেখো ক্রিস্টালয়েড সলিউশন, হার্টম্যান সলিউশন। ক্রিস্টালয়েড সলিউশন, হার্টম্যান সলিউশন হচ্ছে একটা পদ্ধতি, মানে একটা থেরাপি, একটা পদ্ধতি, যে পদ্ধতিতে তোমার ট্রিটমেন্ট করা হয়। দেখো ডোজটা কীভাবে হবে, দেখো দ্য অ্যামাউন্ট অফ ফ্লুইড ভলিউম ইন মিলিলিটার ফার্স্ট 24 আওয়ার্সে 4, হ্যাঁ মিলিলিটার, কেজিতে 4 মিলিলিটার বডি ওয়েট হচ্ছে গিয়ে বার্ন সারফেস এরিয়া। তাহলে তুমি দেখো অ্যাডাল্ট হচ্ছে 4 মিলিলিটার হতে হবে কেজিতে, তার কত কেজি, তার ধরো একটা রোগী বার্ন পোড়া রোগী আসছে, তার দেহের ওজন হচ্ছে গিয়ে সে 60 কেজি, তাহলে প্রতি কেজিতে তাকে দিতে হবে ফ্লুইড দিতে হবে কত, 4 ml। তাহলে প্রেজেন্ট পার্সেন্টেজ অফ বার্ন সারফেস এরিয়া, আর পার্সেন্টেজ যদি ধরো 4 ml এর সাথে তোমার পূরণ হবে তোমার গিয়ে দেহের ওজন, তার সাথে আবার পূরণ হবে যে পার্সেন্টেজ অফ বার্ন সারফেস এরিয়া, মানে বার্ন সারফেস এরিয়াটা আমি একটু বলে নিচ্ছি এখানে তোমাদের, যে এটা দেয়া আছে কততম পৃষ্ঠায়। তোমরা যদি এখন আমার সাথে যারা অনলাইনে আছো, যারা ভিডিওটা দেখছো, তারা একটু কষ্ট করে বইটা খোলো এবং 293 পৃষ্ঠায়, নিউরন বইয়ের 293 পৃষ্ঠার উপরে দেখো দেখানো হচ্ছে যে শরীরের কোন অংশটাকে কত পার্সেন্টেজ ধরা হয়েছে, এবং এখানে সেই সূত্রটাও এখানে দেয়া হচ্ছে। ঠিক আছে, এই দেখো তাহলে চিলড্রেনকে কত দিতে হবে, অ্যাডাল্টকে দিতে হবে তার ওজনের কেজির 4 ml, আর বাচ্চাদেরকে হতে হবে 3 ml। আর বার্ন এরিয়া সারফেস হচ্ছে সারফেস, যেমন ধরো আমি বলছি না যে হাতটাকে ধরা হয়েছে 9, সামনের অংশ 9, এটা 9, এটা 4.5, এটা 4.5, পিঠটাকে ধরা হয়েছে 9, 9, 18, এক একটা পাকে ধরা হয়েছে 18%, আবার 1% ধরা হয়েছে আমাদের জেনিটোরিনারি অর্গান যেখানে আছে, হ্যাঁ আমাদের সেক্স অর্গান, ওইটা অংশটা হচ্ছে 1%। এভাবে পুরো দেহটাকে 100% করা হয়েছে। তো এখানে প্রেজেন্ট অফ বার্ন সারফেস এরিয়া, এখন একটা রোগী আসছে, তার হাত পড়ে গেছে, পা পড়ে গেছে, পেট পড়ে গেছে, এখন হাতের পার্সেন্টেজ দেখো, পায়ের পার্সেন্টেজ দেখো, পেটের পার্সেন্টেজ বের করে এটাকে ইনটু করে দিতে হবে, এটা একটা ম্যাথ। অ্যামাউন্ট হচ্ছে দেখো ওটাকে কিভাবে ডোজটা দিতে হবে, এই যে ডোজটা মানে হচ্ছে তাকে খাবার, যে ফ্লুইডটা দিতে হবে প্রতি কেজি, তার ওজন যত কেজি তার সাথে 4 ml পূরণ করে কতটুকু পার্সেন্টেজ, কতটুকু পুড়ে গেছে তার, ওইটাকে আবার পূরণ করে তার ফ্লুইড কত ml হবে সেটা বের করে তাকে দিতে হবে। ওই অংশটা কীভাবে দিবা, যেমন অর্ধেক ফ্লুইড ইজ গিভেন ইন ফার্স্ট 8 আওয়ার্স, ওই যতটুকু ফ্লুইড হয়েছে তার অর্ধেকটা দিতে হবে প্রথম 8 ঘন্টায়, তারপরে 4 ভাগের 1 ভাগ দিতে হবে তার পরের 8 ঘন্টায়, আর বাকি 4 ভাগের 1 ভাগ দিতে হবে তার পরের 8 ঘন্টায়। এই 24 ঘন্টায় তাকে তার যে ফ্লুইডটা বের হয়েছে রুল অফ 9-এ যেটা বের হয়েছে সে জিনিসটা রোগীকে এইভাবে দিতে হবে। এবার আসো পরের 24 ঘন্টায়,
এটা কলয়েড সলিউশন। কলয়েড সলিউশন একটা পদ্ধতির নাম। কলয়েড সলিউশন হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি, অ্যাডেড উইথ ক্রিস্টালয়েড সলিউশন। এখন এতক্ষণ তো এটা দিলাম কিন্তু ক্রিস্টালয়েড সলিউশন, এখন এটার সাথে কলয়েড সলিউশনটা যোগ করে দিতে হবে তাকে নিউট্রিশন দেওয়ার সময়। প্লাজমা, অ্যালবুমিন, ডেক্সট্রান, দ্যাট ইজ ক্রিস্টালয়েড। এখন প্লাজমা, অ্যালবুমিন, ডেক্সট্রান, ডেক্সট্রোজ যেটা গ্লুকোজ, এগুলো এখন অ্যাড করতে হবে। যেমন ডোজ দেখো 0.3 ml মিলিলিটার পার কেজিতে পার্সেন্ট অফ বার্ন সারফেস এরিয়া। আর রুট হচ্ছে কীভাবে দিতে হবে? থ্রো সেন্ট্রাল ভেনাস লাইন বাই সেন্ট্রাল ভেনাস ক্যাথাটার। ক্যাথাটারের মাধ্যমে সেন্ট্রাল ভেনাস লাইনের মাধ্যমে দিতে হবে, যেমন কিউবিটাল ফোসা। হ্যাঁ, কিউবিটাল ফোসা দেখো যেখানে বলা হচ্ছে যে এলবো জয়েন্টে দিতে হবে। তারপরে সুপ্রা ক্লাভিকুলার ফোসা, এটা হচ্ছে গলার রগ এখানে আছে, সুপ্রা ক্লাভিকুলার ফোসা এখানে। একটা হচ্ছে কিউবিটাল ফোসা, কি হচ্ছে এলবো, যে হাঁটুর যে জয়েন্ট আছে এখান থেকে দিতে হবে। আর একটা হচ্ছে সুপ্রা ক্লাভিকুলার ফোসা, এই জায়গাটা আমাদের একটা রগ আছে, এখান থেকে কিন্তু তোমার তাকে ফ্লুরগুলো এখান থেকে দিতে হবে। আর গ্রয়েন, ঠিক আছে। আমরা একটু দেখি, গ্রয়টা হচ্ছে তোমার পেট এবং থাইয়ের মাঝামাঝি এলাকা, এই জায়গায় পেট এবং থাই এর মাঝামাঝি এলাকা, এখান থেকে তোমার কি করতে হবে? ভেনাস লাইনগুলো গেছে, এগুলো হচ্ছে রুট অফ এন্ট্রি, তাকে ফ্লুইড দেওয়ার রুট হচ্ছে এখান থেকে দিতে হবে। এক্সাম্পল দেখো, দেখো এখন কিন্তু রুট অফ 9টা চলে আসছে। এক্সাম্পলটা দেখো, ইফ ওয়েট ইজ 70 কেজি অ্যান্ড বার্ন ইজ 30%, বার্নটা ক্যালকুলেশন করে দেখছি 30% পড়ে গেছে রোগীর, আর তার ওয়েট হচ্ছে 70 কেজি, তাহলে দেখো টোটাল ফ্লুইড নিডেড তোমার অ্যাডাল্টের জন্য যে 4 ml, তার সাথে 70 তার কেজি ঘর মানে তার দেহের ওজন ইন্টু তার 30%, এই যে 30 ml, তাহলে কত হলো? 8400 ml বের হলো। এটাকে 24 ঘন্টায় দিতে হবে তাকে 8400 ml। তাহলে ইন ফার্স্ট প্রথম আবারে দিতে হবে 8400 অর্ধেক করো 4200 ml, পরের আবারে এই 4200 অর্ধেক করো 2100, এবং পরের আবারে 2100, মোট 8 ঘন্টা করে 3 8 24 ঘন্টায় তোমার 8400 ml তাকে দিতে হবে। এই যে এক্সাম্পলটা তোমরা দেখছো, এটাই হচ্ছে গিয়ে তোমার রুল অফ 9। এটাকে যদি তুমি ডিসক্রাইব করতে পারো, যে যদি একজন রোগী, ইংরেজিতে যদি লিখতে পারো, যদি একজন রোগী ওজন 70 কেজি হয় এবং সে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তার প্রতি কেজি ওজনের জন্য 4 ml ফ্লুইড দিতে হবে, এবং এটার সাথে পূরণ করতে হবে তার দেহের কত অংশ পুড়ে গেছে সেটাকে এটার সাথে ইনটু করে তার ফ্লুইড বা তার নিউট্রিশন বা তার ডায়েট বের করতে হবে কত মিলিলিটার। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমার রুল অফ 9 এর বিষয়। ব্লাড ট্রান্সফিউশন ইন চিলড্রেন হোয়েন বার্ন ইজ 25% এর উপরে যদি থাকে, এন্ড ইন অ্যাডাল্ট 20 এবং 35% এর যদি উপরে থাকে, তাহলে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন দরকার, রক্ত দেয়া লাগতে পারে। অর হোয়েন মোর দ্যান 25% ব্লাড ভলিউম ইজ লস্ট, অথবা যদি দেহের মধ্যে যত ব্লাড আছে তার 4 ভাগের 1 ভাগ যদি ব্লাডটা লস হয়ে যায়। ইন অ্যাডাল্ট, যদি অ্যাডাল্টের বয়স, প্রাপ্তবয়স্কদের যদি 4 ভাগের 1 ভাগ রক্ত যদি লস হয়ে যায়, আর ইন চিলড্রেনের 10 থেকে 25 ব্লাড যদি লস হয়ে যায়, তাহলে বাচ্চাদের যদি 10 ভাগ থেকে 25 ভাগ পর্যন্ত যদি রক্ত লস হয় তার শরীর থেকে, আর বড়দের হচ্ছে 4 ভাগের 1 ভাগ যদি রক্ত শরীর থেকে লস হয়ে যায়, তাহলে অবশ্যই তাদেরকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, রক্ত দেয়া লাগবে। এটা 1V, এটা IV fluid is given in case of children 10% burn, in adult 25% burn। যদি একটা বাচ্চা 10% বার্ন যদি তাকে এস্টিমেট করে দেখানো হয়, তাহলে তাকে IV ভেনাসের মাধ্যমে, ইন্ট্রাভেনাসের মাধ্যমে ফ্লুইড দিতে হবে, সেইভাবে ইন্ট্রাভেনাসের মাধ্যমে খাবার দিতে হবে। তো আমরা এখানে আলোচনা ছিলাম যে ব্লাড ট্রান্সফিউশন, দ্যাট মিনস রক্ত দিতে হবে কাদেরকে? যদি বাচ্চাদের যদি তার দেহের যদি 10 ভাগ পড়ে যায়, শতকরা 10 ভাগ পড়ে যায়, সেক্ষেত্রে, আর বড়দের যারা অ্যাডাল্ট তাদের যদি 25 থেকে 30% পড়ে যায় দেহের, তাহলে তাদেরকে রক্ত দিতে হবে। এরপর অবশ্য আমরা যাবো ডিতে বলা হচ্ছে লোকাল ট্রিটমেন্ট। লোকাল ট্রিটমেন্টে কি করতে হবে? স্ট্রিক অ্যাসেপসিস। অ্যাসেপসিস হচ্ছে লোকাল অ্যান্টিসেপটিক ক্রিম, 100% সিলভার সালফাডায়াজাইন, এটা হচ্ছে তোমার উপাদান, তোমার সিলভার সালফাডায়াজাইন 1% যেটা,
যে অয়েন্টমেন্টটা, যে অ্যান্টিসেপটিক ক্রিম, ওটা তোমাকে দিতে হবে। হ্যাঁ, তারপরে ক্লিন রুম উইথ টেম্পারেচার থাকতে হবে, রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাপমাত্রা থাকতে হবে 75 থেকে 80 ডিগ্রি ফারেনহাইট এবং লো হিউমিডিটি থাকতে হবে, একেবারে অল্প আর্দ্রতা থাকতে হবে। নো ড্রেসিং, যে পোড়া রোগী তার গায়ে কোনো কাপড় থাকবে না, উপর থেকে একটা চাদর দিয়ে ঢেকে দিতে হবে। এটা হচ্ছে লোকাল ট্রিটমেন্ট। এবং এর পরেরটা হচ্ছে স্কিন গ্রাফটিং হতে পারে ইন ফুল থিকনেস বার্ন। যদি ফুল থিকনেস বার্নের ক্ষেত্রে, তোমার 3rd ডিগ্রি বার্নের ক্ষেত্রে যেটা হচ্ছে স্কিন গ্রাফটিং হতে পারে বা করতে হবে। এটা হচ্ছে ডি লোকাল ট্রিটমেন্ট। এরপর আসো আমরা যাব ই সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট টু প্রিভেন্ট কমপ্লিকেশন। তোমাকে সাথে সাথেই সেই ব্যবস্থা নিতে হবে যাতে পরবর্তীতে এই পোড়া রোগীর কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয়। জটিলতা সৃষ্টি না হওয়ার মানেটা হচ্ছে রোগী যাতে স্বাভাবিকভাবে চিকিৎসা পেয়ে সে যাতে সুস্থ হয়ে ওঠে। এই জন্য তাকে যে সকল কারণে, যে সকল কাজের কারণে রোগীর জটিলতা হতে পারে, ট্রিটমেন্টে বাধার সৃষ্টি হতে পারে, সেটা কি করতে হবে, সেইগুলোকে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। যেমন দেখো বলছে যে বার্ন ড্রেসিং এভরি অল্টারনেটিভ ডে ফর 3 উইকস। একদিন পর পর 3 সপ্তাহ ব্যান্ডেজ খুলে ক্ষত জায়গাটা ড্রেসিং করতে হবে। যদি ব্যান্ডেজ না থাকে সেটা অন্য কথা, ব্যান্ডেজ থাকলে সেটা আরেক কথা। হাই প্রোটিন ডায়েট, যেটা সবসময় বলা হয় একজন পোড়া রোগী সুস্থ স্বাভাবিক অবস্থায় যে ডায়েট, যে প্রোটিনটা নিত, সেই পোড়া মানে রোগী পোড়ার পরে তাকে ডাবল দিতে হবে, পুরো প্রোটিনটাই ডাবল করে দিতে হবে। ফিজিওথেরাপি টু প্রিভেন্ট কন্ট্রাকচার। কন্ট্রাকচার কথাটা মানে যে এর আগের ক্লাসেও আমি বলেছি যে যেখানে যদি তোমার যে জায়গাটা শরীরে যে অংশটা পুড়ে যায়, সে অংশটা কি করে চারপাশের চামড়াকে টেনে মানে মনে হচ্ছে কন্ট্রাক্ট করতেছে, চামড়াকে টেনে ধরে। এ কারণে ওই অংশটা কিন্তু নাড়াচাড়া করানো যায় না। এই জন্য কি করতে হবে, যাতে ওই অংশ জায়গাটা চামড়াটা যাতে টানা টানা না হয়ে যায়, এই জন্য তাকে ফিজিওথেরাপি দিতে হবে। সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে যে আপনি ভালো হয়ে যাবেন, তাকে বিভিন্ন ধরনের আশা জাগাইতে হবে তার মনে। ভিটামিন সি সাপ্লিমেন্টেশন করতে হবে। ডায়াবেটিক্স টু প্রিভেন্ট রেনাল ফেলারের জন্য তাকে ড্রাগ দিতে হবে যাতে তার কিডনি ফেল না হয়ে যায়। হ্যাঁ, যাতে তার কিডনি ঠিক মতো কাজ করে। কারণ একজন পোড়া রোগীর কিন্তু শরীর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যায়, তখন কিডনি কিন্তু অনেক সময় ফেল হয়ে যায়। সে তোমার যে ইলেকট্রোলাইট আছে, ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স, সেটা কিন্তু একটা বিঘ্নতার সৃষ্টি হয়। এই জন্য কি করতে হবে, ডায়াবেটিক্স দিয়ে তাকে ড্রাগস দিয়ে সে কিডনি ফেলারটাকে রোধ করতে হবে। আচ্ছা, এবার আমরা এই যে ডি, আমরা কয়টা পর্যন্ত পড়লাম, ই পর্যন্ত পড়লাম। এটা ই ছিল, আমি তো আগেই বলেছি যে তোমাদের, আমাদের দেখো আমরা পড়তেছিলাম এখানে যে ম্যানেজমেন্ট অফ বার্ন পেশেন্ট, এ নাম্বার ইনিশিয়াল ম্যানেজমেন্ট, বি নাম্বার ইনিশিয়াল, এ নাম্বার ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, বি নাম্বার ইনিশিয়াল ম্যানেজমেন্ট, সি নাম্বার ফ্লুইড রিপ্লেসমেন্ট, যেটা রুল অফ 9 বলা হচ্ছে। তারপরে এখানে এটা আলোচনা করেছি আমি। তারপরে ডি নাম্বার লোকাল ট্রিটমেন্ট, এবং ই নাম্বার হচ্ছে তোমার প্রিভেন্ট কমপ্লিকেশন করতে হবে, সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট দিয়ে তার কমপ্লিকেশনটাকে রোধ করে দিতে হবে। এই 5টাই ছিল তোমার ম্যানেজমেন্ট অফ নার্সিং ফর বার্ন পেশেন্ট। এখন আমরা মূল আলোচনায় যাব। আমাদের আজকের অনলাইন ক্লাসের এবং বার্ন ক্লাসের সর্বশেষ আলোচনা হচ্ছে ডায়েটারি ম্যানেজমেন্ট ফর বার্ন পেশেন্ট। আমরা বার্ন রোগীকে ডায়েটারি কিভাবে ম্যানেজমেন্ট করবো, কিভাবে খাবার দিব, কিভাবে ফ্লুইড দিব। এটা প্রশ্নটা এমন হতে পারে যে রাইট ডাউন দ্য ডায়েটারি ম্যানেজমেন্ট ফর বার্ন পেশেন্ট। হ্যাঁ, এখানে আমরা বইতে দেখতে পাচ্ছি, আমার হাতে বই খোলা আছে, এখানে বইতে আছে তোমার 7টা, কিন্তু আমরা কম্পিউটারে বা আমরা মোবাইলে কিন্তু 7টা দেখতে পাচ্ছি না, আমরা 2টো দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটা একটা করে আমরা পয়েন্টগুলো আলোচনা করব। প্রথমটা বলছে দেখো, দেয়ার ইজ ট্রেমেন্ডাস লস অফ প্রোটিন। কি হয়ে যায়, শরীর থেকে যথেষ্ট প্রোটিন বের হয়ে যায়। সল্টস অ্যান্ড ফ্রুটস, লবণ এবং ফ্রুট বের হয়ে যায়, পানি বের হয়ে যায়। when large areas of the body have been burned, যখন দেহের অধিকাংশ শরীরের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ যখন পুড়ে যায়, তখন শরীর থেকে প্রোটিন, শরীর থেকে লবণ, খনিজ, শরীর থেকে পানি বের হয়ে যায়। 2 নাম্বার, the energy expenditure after major burns is increased up to 200%। একটু আগে যেটা বললাম যে ডবল করে দিতে হবে।
যেটা একজন স্বাভাবিক অবস্থায় সে যে পরিমাণ খাবার খেত সেটা দ্বিগুণ করে দিতে হবে, 200% নিয়ে যেতে হবে। হ্যাঁ, অ্যাবাভ দ্য বেসাল নিড, বেসাল নিডের উপরে, যে বেসাল নিড তো তোমরা জানো, এর আগে আলোচনা করা হয়েছে যে আমাদের দেহে সুস্থ থাকার জন্য যতটুকু তাদের পুষ্টি দরকার এটাকে বলা হয় বেসাল নিড। অ্যান্ড দেয়ার ইজ এ গ্রেট ইনক্রিজ ফর দ্য নিউট্রিশন ফর ডেজ টুগেদার হুইচ কুড প্রলং আপ টু মান্থ। এখানে বলা হচ্ছে যে তার পুষ্টির চাহিদা এতটা বাড়বে যে পরবর্তী 1 মাস পর্যন্ত তাকে পুষ্টিকর খাবার দিয়ে যেতে হবে একজন পোড়া রোগীকে। এটা ছিল 2 নম্বরের আলোচনা। আসো আমরা 3 নম্বর নিয়ে আলোচনা করি। সিভিয়ার হাইপোপ্রোটিনেমিয়া। হাইপো মানে কম, প্রোটিন মানে প্রোটিন, এমিয়া মানে রক্ত। তীব্র রক্তে প্রোটিনের অভাব দেখা গেছে। হ্যাঁ, রক্তে প্রোটিন নাই, রক্তের মধ্যে হাইপোপ্রোটিমিয়া হয়ে গেছে। হ্যাঁ, এটা সিভিয়ার মানে তীব্র। ইডিমা এট দ্য সাইট অফ ইনজুরি, যেখানে যেখানে ইনজুরি হয়েছে, ক্ষত হয়েছে, পড়ে গেছে, জায়গাটা ইডিমা হয়ে গেছে, পানি পড়ে গেছে, ওখানকার পানির চাকা হয়ে গেছে, তোমার সেলগুলো ফুলে গেছে, সুয়েনিং হয়ে গেছে। ফেইলার টু অবটেইন স্কিন গ্রোথ, তখন কি হবে জানো, ওই জায়গাটা কিন্তু স্কিনটা গ্রোথ করবে না। অ্যান্ড ওয়েট লস আর দ্য নিউট্রিশনাল প্রবলেমস এনকাউন্টার, এবং ওয়েট লস হয়ে যাবে। এই সকল বিষয়গুলো কিন্তু নিউট্রিশনাল প্রবলেম এনকাউন্টার করে। তুমি যখন একটা রোগীকে নিউট্রিশন দিবা, অর্থাৎ তুমি যখন তোমার রোগীকে খাবার খাইয়ে তাকে সুস্থ করতে যাবা, তখন তুমি কিন্তু এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হবা। হ্যাঁ, দেখো যে ফেইলার টু অবটেইন স্কিন গ্রোথ হবে, অ্যান্ড ওয়েট লস আর দ্য নিউট্রিশনাল প্রবলেমস এনকাউন্টার। এনকাউন্টার মানে মুখোমুখি হবা, তুমি সেটা সামনাসামনি অভিজ্ঞতা অর্জন করবা যে তার নিউট্রিশনাল প্রবলেম এই কারণে হচ্ছে যে তার রক্তের মধ্যে প্রোটিনের কম অভাব তীব্রভাবে দেখা যাচ্ছে, তার ইনজুরি জায়গাটা ইডিমা হয়ে গেছে। 4 নম্বর বলছে, দেখো টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন অর টিউব ফিডিং or both may be needed to establish the energy need. সে পোড়া রোগী যেটুকু এনার্জি দরকার হতো সে স্বাভাবিকভাবে খেতে পারছে না, তার এই জায়গা পুড়ে গেছে, গলা পুড়ে গেছে, বা যে কোনো জায়গায় কন্ট্রাকচার হয়ে গেছে, মুভমেন্ট করতে পারছে না, তখন তাকে প্যারেন্টেরাল নিউট্রিশন, ওই যে তার ভেইনের মাধ্যমে তাকে দিতে হবে, অথবা টিউব দিয়ে, তোমার যে অ্যাসোফেগাস দিয়ে, আমাদের খাদ্য নালীর ভিতর দিয়ে টিউব দিয়ে তাকে অ্যাসোফেগাসের মুখে দিয়ে তাকে টিউব দিয়ে খাবার দিতে হবে। কথা বুঝেছো? তার শরীরে এনার্জির চাহিদা পূরণ করার জন্য এভাবে রোগীকে ট্রিটমেন্ট দিতে হবে। 5 নম্বর, এ হাই প্রোটিন এন্ড হাই ক্যালোরি ফুড মাস্ট বি ইনক্লুডেড। যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে, যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালোরি রয়েছে, সে সকল খাবার সেই পোড়া রোগীর ডায়েট চার্টে অন্তর্ভুক্ত করতে হবে। 6 নম্বর, when oral feeds are also tolerated, lots of milk and milk product have to be included. যখন ওরাল ফিড মানে মুখ দিয়ে যখন খেতে পাচ্ছে, যে খাবারগুলো ভাত, রুটি, আমরা বার্গার, হোয়াট এভার ইট ইজ, যেটা মুখ দিয়ে খাওয়া যায়, আর অলসো টলারেটেড, যখন রোগী কিন্তু সমর্থ হয়ে গেছে না, এখন সে মুখ দিয়ে খেতে পারছে, তখন কি করতে হবে, অনেক বেশি পরিমাণ দুধ এবং দুগ্ধজাত পণ্য তার খাবার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। 7 নম্বর বলছে, pulses and nuts being rich source of protein. এখানে বলে দিচ্ছে পালস যেটা আমরা খাই, ডাল এবং নাটস, বাদাম, এর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে, ক্যান বি ইনক্লুডেড ইন দ্য ডায়েট। তার ডায়েট চার্টের মধ্যে এই নাটস এবং পালসটা কি করতে হবে, ডাল, বিভিন্ন ধরনের ডাল এবং বাদাম তার ডায়েট চার্টে অন্তর্ভুক্ত করতে হবে। এইভাবে তুমি কি করবে, তুমি একজন পোড়া রোগীর ডায়েট চার্ট তৈরি করবে। এখানে নিউরনের বইয়ের এই 7টা পয়েন্ট আলোচনা করা হয়েছে। আমি আশা করছি যে তোমরা এই 7টা পয়েন্ট, এটা মনে রাখা তো কোনো ব্যাপার না আমার মনে হচ্ছে, আমি যে বলছি আমারই মুখস্থ হয়ে গেছে। তো চল এরপরে আসো, হোয়াট টাইপ অফ বার্ন ইজ সো ডেঞ্জারাস অ্যান্ড ওয়াই বার্ন ইজ সো ডেঞ্জারাস। এখানে আমরা একটু পড়ে নিচ্ছি জানার কারণে, যেহেতু আমি এটা ইনক্লুড করে ফেলছি, যে কোন ধরনের ক্ষতটা কত বেশি বিপজ্জনক। Full thickness burn completely destroyed the epidermis and dermis, along with partial damage of the subcutaneous fat layer. কথা বুঝতে পারছো? এগুলো কিন্তু আলোচনা অলরেডি হয়ে গেছে, যে এটা কমপ্লিটলি ডিস্ট্রয় করে এপিডার্মিস এলাকা, ডার্মিস এলাকা, হ্যাঁ, আর পার্সিয়াল ড্যামেজ করে দেয় তোমার সাবকিউটেনিয়াস ফ্যাট লেয়ার, যে আমাদের সাবকিউটেনিয়াস পর্যায়ে যে ফ্যাটের স্তর আছে, চর্বি, ওটাকে সে ড্যামেজ করে দেয়। হ্যাঁ,
এটা কি হচ্ছে ফুল থিকনেস বার্ন এন্ড সাবডার্মাল বার্ন আর সো ডেঞ্জারাস বিকজ এখানে কি থাকে ডার্মিস এপিডার্মিস এবং সাবকিউটেনিয়াস ফ্যাট লেয়ারটাকে ড্যামেজ করে দেয়। The point of হচ্ছে সাবডার্মাল বার্ন কমপ্লিটলি destroys the epidermis. সাবডার্মাল বার্ন কি করে এপিডার্মিসটাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেয়, ডার্মিসটাকে ডিস্ট্রয় করে দেয় এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু যেগুলো আছে যেটার মধ্যে তোমার মাসল বোন থাকে এবং নার্ভ এন্ড থাকে এগুলোকে কি করে দেয় ধ্বংস করে দেয়। কোনটা ফুল থিকনেস বার্ন আর সাবডার্মাল বার্ন। ফুল থিকনেস বার্ন কি করে এপিডার্মিস ডার্মিসকে ধ্বংস করে দেয়, ড্যামেজ করে দেয় এবং পার্শিয়াল আংশিকভাবে তোমার সাবকিউটেনিয়াস অংশের ফ্যাট লেয়ারটা যে চর্বির স্তর এটাকে সে ক্ষতিগ্রস্ত করে। আর সাবডার্মাল বার্ন কি করে সে কমপ্লিটলি এপিডার্মিস ডার্মিস এবং সাবকিউটেনিয়াস টিস্যু সবগুলোকে ক্ষতি করে দেয়, ড্যামেজ করে দেয় এবং এটার নিচে যেটা আছে যে মাসল থাকে বোন থাকে তোমার নার্ভিন থাকে এগুলোকে সহ সে ক্ষতিগ্রস্ত করে। এটা হচ্ছে সাবডার্মাল বার্ন। এটা ফুল থিকনেস বার্নকে আমরা একটু দেখছি। ফুল থিকনেস বার্নের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। সাবডার্মাল বা থার্ড ডিগ্রি বার্ন যেটাকে দেখতে পাচ্ছি সে তো একেবারে প্রচুর পরিমাণ ক্ষতি করে ফেলছে। দেখো সে মাংস এবং বোনের মধ্যে ধরে ফেলছে সে ক্ষতটা। দেখো পোড়াটা খুবই বিপজ্জনক কারণ এখানে কয়টা পয়েন্ট আলোচনা করা হয়েছে, তিনটা। আচ্ছা আমরা এখানে শেষ করবো আজকে। পরে আচ্ছা আমরা দুইটা বিষয় আলোচনা করবো আমাদের আজকের ক্লাসটা শেষ করবো। এর মধ্যে একটু আগে এই বিষয়টা আলোচনা করা হয়েছে, হাউ উইল ইউ প্রিভেন্ট দ্য কমপ্লিকেশন অফ বার্ন। আচ্ছা এখানে আমরা আলোচনা করতেছিলাম বার্ন ইজ ডেঞ্জারাস বিকজ এটা আমরা একটু আলোচনা করি। বার্ন ইনজুরি ইনক্রিজ দ্য রিস্ক অফ সেপসিস হুইচ ইজ এ লাইফ থ্রেটেনিং সেপসিস। এটা হতে পারে তোমার যেটা হচ্ছে তোমার জীবন লাইফ থ্রেটেনিং, যেটাকে আমরা বলছি ইনফেকশন দ্যাট র্যাপিডলি ট্রাভেলস থ্রু ব্লাড স্ট্রিম, যেটা তোমার রক্তের মাধ্যমে সে সমস্ত শরীরে ছড়িয়ে যেতে পারে। এই সেপসিসটা এটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত মারাত্মক একটা অবস্থা। ঠিক আছে ওকে। তারপরে হচ্ছে দেখো দুই নাম্বার, there are lots of complications may arise due to burn on the basis of we can say that burn is so dangerous. The following reason are given below. The following reasonটা are given below. দেখো এক নাম্বার কোন কোন কারণে আমরা বলবো যে পড়াটা কেন এতটা মারাত্মক। যেমন বার্ন ক্যান ড্যামেজ ব্লাড ভেসেল। দেখো বার্ন কি করে আমাদের ব্লাড ভেসেল গুলা যেখান দিয়ে ব্লাড প্রবাহিত হয় এটাকে ড্যামেজ করে দেয়। চেঞ্জ অফ ম্যাসিভ ইনফেকশন, এর চান্স অফ ম্যাসিভ ইনফেকশন, সেই ম্যাসিভ ইনফেকশন হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। স্ক্যারিং, একটা দাগ দিয়ে দেয়। বোন অ্যান্ড জয়েন্ট প্রবলেম, বোন এবং জয়েন্টে মাংস এবং তার বোন হাড় এবং তার বিভিন্ন সংযোগ স্থলে সমস্যা সৃষ্টি করে। পেশেন্ট মে গোজ ইন শক, রোগীর শকে চলে যেতে পারে। নিউমোনিয়া হয়ে যেতে পারে। দেখো অ্যাকিউট জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট আলসার হয়ে যেতে পারে। সেরেব্রাল ড্যামেজ, যে তোমার মাথার খুলি যে জায়গায় আমাদের মাথার যেগুলো সেরেব্রাল অংশটা এখানে ড্যামেজ হতে পারে। এটা ছিল তোমার দুই নম্বরে যে কেন ডেঞ্জারাস বলা হচ্ছে এগুলো হতে পারে। তিন নম্বর, রিগার্ডিং দোজ রিজন উই ক্যান সে দ্যাট বার্ন ইজ সো ডেঞ্জারাস বিকজ অফ বার্ন পেশেন্ট মে ফেস দোজ লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন। লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন সে ফেস করতে পারে। এটাকে এভাবে পয়েন্ট করে দেয়, লেখার কোনো কিছু ছিল না, তাও এখানে 1 2 3 তোমাদের মনে রাখার জন্য পয়েন্ট করে দিছে। আচ্ছা এরপরে আমরা এটা দেখবো না, আমরা দেখবো যে লিস্ট দ্য কমপ্লিকেশন অফ বার্ন। বার্নের কমপ্লিকেশন বার্নটা কি হচ্ছে দেখো এখানে হচ্ছে এখানে আমার বইয়ের মধ্যে দেখো আমার দেওয়া আছে যে ইমিডিয়েট কমপ্লিকেশন এ নাম্বার, বি নাম্বার ডিলেড কমপ্লিকেশন, সি নাম্বার লেট কমপ্লিকেশন। তিনটা কমপ্লিকেশনের কথা এখানে বলা হচ্ছে।
হ্যাঁ, একটা হচ্ছে যে ইমিডিয়েট কমপ্লিকেশন, একটা হচ্ছে তোমার ডিলেড কমপ্লিকেশন, আর একটা হচ্ছে লেট কমপ্লিকেশন। তাহলে ইমিডিয়েট কমপ্লিকেশন যেটা হবে, এক নম্বর শকে চলে যাবে, যে জটিলতা সৃষ্টি হতে পারে। এটা যদিও তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তাও জেনে রাখা ভালো। হ্যাঁ, ইমিডিয়েট কমপ্লিকেশনটা হচ্ছে শকে চলে যেতে পারে রোগী, যেমন হাইপোভলিমিয়া। হাইপো মানে কম, ভলিউম মানে ভলিউম, এমিয়া মানে রক্ত, রক্তের ভলিউম আর কি, রক্তের যে প্রবাহের ধারাটা সেটা কমে যেতে পারে। তারপরে নিউরোলজিক মানে নার্ভের সমস্যা হতে পারে, নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দিতে পারে। 2 নম্বর ফ্লুইড ওভারলোড হয়ে যেতে পারে, রেনাল ডিসফাংশন করতে পারে। হেমোগ্লোবিনুরিয়া, হেমোগ্লোবিন গ্লোবিনিউরিয়া, গ্লোবিনিউরিয়া, ইউরিয়া মানে হচ্ছে প্রসাব, হেমোগ্লোবিন হচ্ছে তোমার রক্তের একটা উপাদান। তখন কি হবে, প্রসাব থেকে হেমোগ্লোবিন বের হয়ে যেতে পারে। স্ট্রেস গ্যাস্ট্রোডিউডেনাল আলসার, তোমার স্ট্রেসের কারণে গ্যাস্ট্রোডিউডেনালে তোমার আলসার হয়ে যেতে পারে পেটের মধ্যে। ঠিক আছে, বুঝতে পারছো? 6 নম্বর পালমিনারি ডিসফাংশন, আমাদের যে পালমিনারি মানে ফুসফুসটা, আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা যেখান থেকে, এটার মধ্যে ডিসফাংশন, কাজ ঠিক মতো করবে না এটা। হ্যাঁ, তারপরে হাইপোথার্মিয়া, তোমার একেবারে থার্মিয়া মানে তাপ, হাইপো কথাটার মানে হচ্ছে তোমার তাপ নেমে যেতে পারে, তোমার শরীরের তাপমাত্রা নেমে যেতে পারে। মাল্টিপল অর্গান ডিসফাংশন, তোমার যে আমাদের বিভিন্ন অর্গান আছে, মাল্টিপল অর্গানগুলো অকেজ হয়ে যেতে পারে। নিউমোনিয়া হয়ে যেতে পারে। নিউমোনিয়া কিন্তু এর আগে একবার বলা হয়েছে, আচ্ছা এই প্রশ্নের মধ্যে বলা হয়নি। এর আগে যেটা যে ডেঞ্জার, হোয়াই বার্ন ইজ সো ডেঞ্জারাস, এটার মধ্যে ছিল এই কথা। 9 নম্বর নিউমোনিয়া হয়ে যেতে পারে। 10 নম্বর ল্যারিঞ্জিয়াল ইডিমা, এই যে ল্যারিংস যেটা আছে, আমরা যেখান থেকে কথা বলি, আমাদের ভোকাল কর্ড, এখানকার যে টিস্যুগুলো আছে এগুলো ফুলে যেতে পারে, ফুলে এখানে ইডিমা হয়ে যেতে পারে। ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ARDS হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। হ্যাঁ, আমাদের এই শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে যেতে পারে। এই অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে কি হয়, মানে আমরা যে নাক দিয়ে যে অক্সিজেনটা নিয়ে, অক্সিজেনটা সে লাংসে ঠিক মতো প্রবেশ করতে পারে না, অক্সিজেন যেহেতু লাংসে ঠিক মতো প্রবেশ করতে পারে না, তখন কি হয়, সে লাংস কিন্তু সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সে হার্টে দিতে পারে না, পৌঁছাতে পারে না, এবং হার্ট কি করে, সে অক্সিজেনেটেড ব্লাড সে তার ধমনী দিয়ে আমাদের শিরা উপশিরায় পাঠাতে পারে না, অক্সিজেনের অভাব তখন দেখা দেয়। তাহলে কি হচ্ছে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। বুঝলা তোমরা ARDS কি বললাম? অক্সিজেনের অভাব দেখা দেয়, কারণ লাংস অক্সিজেন ঠিকমতো ধরতে পারে না, দিতে পারে না, এবং সে রক্তের মধ্যেও অক্সিজেন দিতে পারে না, হার্টকেও সে সাপ্লাই দিতে পারে না রক্তের মাধ্যমে অক্সিজেনটাকে। ঠিক আছে, আচ্ছা। এবার ডিলেড কমপ্লিকেশন কি হতে পারে, যে দেখো ডিলেড কমপ্লিকেশনের মধ্যে এখানে দেওয়া হচ্ছে যে অন্ড ইনফেকশন, অন্ড যেটা যে ক্ষতটা আছে, এই ক্ষতের মধ্যে তোমার ইনফেকশন হয়ে গেছে, তো যে জায়গাটা পুড়ে গেছে ওই জায়গাটা ইনফেকশন দেখা দিচ্ছে, ওই জায়গায় ক্ষতটা ভালো হচ্ছে না, ওখানে ফোড়া হয়ে যাচ্ছে, ওই জায়গাটা থেকে ফ্লুইড বের হচ্ছে, হ্যাঁ, তরল পানির মতো বের হচ্ছে। সেপ্টিসেমিয়া, এমিয়া মানে রক্ত, রক্তের মধ্যে সেপ্টিক হয়ে গেছে, রক্ত তোমার পয়জন হয়ে গেছে। প্রোটিন লসিং এন্টেরোপ্যাথি, এন্টেরোপ্যাথি মানে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে রোগ বাড়ির সৃষ্টি হয়ে গেছে, কারণ ওখানে ইন্টেস্টাইন কি করছে, তার প্রোটিনগুলো লস করতেছে, প্রোটিনগুলো তো চলে যাচ্ছে আমাদের প্রসাব পায়খানার মাধ্যমে, তখন ইন্টেস্টাইনের রোগ বাড়ি শুরু হচ্ছে। সেরেব্রাল ড্যামেজ, এর আগেও বললাম, ফেল্ড স্কিন গ্রাফট, এই কারণে কি হয়, অনেক সময় ডিলেড কমপ্লিকেশনের কারণে আর স্কিন গ্রাফট করা যায় না, মানে স্কিন গ্রাফট এর আগেও বলছি, এক জায়গা থেকে চামড়া নিয়ে যে অংশটা ক্ষত হয়ে গেছে, যে অংশটা বিকৃত হয়ে গেছে, পুড়ে গেছে, ওই জায়গাটাকে ভালো করার জন্য ওই জায়গাটা চামড়া লাগিয়ে এটা সার্জারি করে দেওয়া হয়, এটাকে বলা হয় স্কিন গ্রাফট। কিন্তু তখন ডিলে যদি জটিলতা যদি বেশি দেরি করে ফেলে, তখন আর স্কিন গ্রাফট করা যায় না ওই জায়গাটাকে। সি নাম্বার লেট কমপ্লিকেশন, ওরে বাবা একেবারে অনেক জটিল করে ফেলছে জায়গাটাকে, স্কেলিং দাগ হয়ে গেছে। হাইপারট্রফিক, হাইপারট্রফিক কথাটা দেখো, ওখানকার ইনলার্জ হয়ে গেছে, ওখানকার যে টিস্যুগুলো, হাইপার কথাটা মানে হচ্ছে বড় বেশি, আর ট্রফিক মানে হচ্ছে টিস্যু, হাইপারট্রফিক হচ্ছে ওখানকার সেল, যে টিস্যু যে সেলগুলো আছে এগুলো সব বড় হয়ে গেছে। ক্যালয়েড মানে হচ্ছে দাগ হয়ে গেছে ওই জায়গাটা, বুঝছো? কন্ট্রাকচার, লিম স্নেক, এই যে অনেক সময় রোগী দেখবা যে রাস্তাঘাটে অনেকে ভিক্ষা করে, দেখবা যে এভাবে মনে হয় যে কেউ ধরে টান দিছে চামড়াটা, গলার চামড়া, মুখের চামড়া, বিভিন্ন জায়গার চামড়া, ভিক্ষা চাচ্ছে, মনে করো যে হাতের চামড়া মনে হয় কেউ ধরে টান দিয়ে দিছে, তারপরে ওই জায়গাটা পুড়ে গেছে তার, এটা কন্ট্রাকচার লিম নেক এটা হয়ে যেতে পারে। কারণ মানুষ তো তাই করে এখন, ভিক্ষুকরা কিন্তু তাই করে, ওই হসপিটাল থেকে বের হয়ে এরকম বিকলাঙ্গ হাত পা নিয়ে কি করবে এখন, তারা ওটাকে একটা পুঁজি করে ফেলে, এটা ব্যবসা, এটা দেখিয়ে দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয় রাস্তাঘাটে ঘুরে। ঠিক আছে, ডিসফিগারমেন্ট, ওই যে বললাম যে মুভমেন্ট থাকবে না, মুভমেন্টের সমস্যা হয়ে যাবে, ফাংশনাল ডিসএবিলিটি হবে, হ্যাঁ,
যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো কাজ করবে না। আর পোস্ট ট্রমাটিক স্ট্রেস, মানে ট্রমা থেকে বের হয়ে গেছো, তারপরে তোমার যে স্ট্রেসটা থেকে যাবে, চাপটা থেকে যাবে, এটা লেট কমপ্লিকেশনে হয়, যেটা তোমার মধ্যে হাইপার টেনশন তৈরি করবে। হ্যাঁ, পোস্ট বার্ন কন্ট্রাকচার, ওই যে ওই একই কথা যে বারবার আসতেছে, যে বার্ন ঠিক হয়ে গেছে, তুমি ভালো হয়ে গেছো, কিন্তু তুমি আর এই যে ধরো যে আমার হাত পুড়ে গেছিল, আমার হাত আমার হাতে কমপ্লিকেশন সৃষ্টি হয়েছে, ঠিক হয়নি, আমার হাতটা ভালো হয়নি, আমার হাতের যে চামড়াগুলো আছে এবার টেনে ধরে ফেলছে আশেপাশের চামড়াগুলো, তখন আমি আর হাতটা এইভাবে সোজা করতে পারি না, আমার হাতটা এইভাবে থাকবে। কথা হচ্ছে, এটা হচ্ছে কন্ট্রাকচার। আর মার্জরিন আলসারটাও হয়ে যেতে পারে। হ্যাঁ, এখানে তোমার তোমার যে মার্জরিনস আলসার হচ্ছে, যে জায়গাটা মনে করো যে আমার যেখানে ইনজিউর হয়েছে, এই জায়গাটা আমার জ্বলে গেছিল, এই জায়গাটা ক্ষত, এই জায়গাটা কি হয়েছে, এই জায়গাটা ক্যান্সার হয়ে গেছে, কার্সিনোমা, আলসার হয়ে গেছে, ওটা ক্যান্সারাস, এটাকে বলে মার্জরিন আলসার। মার্জরিনস আলসার হচ্ছে যে জায়গাটা আমার পুড়ে গেছিল, ক্ষতটা, ওই ক্ষতটা তো ভালো হয়নি, উল্টা ওই জায়গায় আমার আলসার হয়ে গেছে, এটাই হচ্ছে মার্জরিনস আলসার। ওকে, এটা পড়ানো হয়েছে। নিউট্রিশন ম্যানেজমেন্ট অফ বার্ন আমরা এটাও দেখেছি। এখন আমি যেটা দেখাবো, ডেসক্রাইব দ্য রুল অফ নাইন। যে রুল অফ নাইনটা কি, ডেসক্রাইব দ্য রুল অফ নাইন। আমি যেগুলো তোমাদেরকে পড়ালাম না, যেগুলো আমি স্কিপ করে গেলাম, তোমরা মনে করো না যেগুলো আমি পড়াইনি, এগুলো পড়ানো হয়েছে, এগুলো ডাবল ডাবল আসছে, এগুলো আমি গুগল থেকে কিছু নিয়েছিলাম, তখন ওই গুগলটার প্রয়োজন নাই, তোমার নিউরনের বই যদি পড়তে পারো যথেষ্ট। মানে একটা প্রশ্ন দুইবার তিনবার করে এখানে আসছে, তো ওগুলো যেগুলো আমার আলোচনা হয়ে গেছে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে আসছি। তোমরা আবার মনে করো না যে স্যার ওগুলো পড়ায়নি, আসলে ওগুলো আলোচনা অলরেডি হয়ে গেছে, যেটা আলোচনা হয়নি সেটা আমি আলোচনা করছি। এবং এটাই হচ্ছে আমাদের বার্ন লেসনের আজকের শেষ আলোচনা, এরপরে আমাদের আর বার্ন জানতে হবে না কোনো কিছু। এটা আমরা দেখবো যে ডিসক্রাইব দ্য রুল অফ নাইন, হাউ উইল ইউ ক্যালকুলেট দ্য বডি সারফেস এরিয়া অফ বার্ন বাই রুল অফ নাইন। তুমি কিভাবে বডি সারফেস, আমাদের বডি সারফেস এলাকাটাকে কিভাবে ক্যালকুলেট করবা রুল অফ নাইন দিয়ে, আসো আমরা দেখি। The rule of 9 as is the percentage of burn is used to help guide treatment decision including fluid resuscitation. এই যে নিউট্রিশন, ফ্লুইড রিসাসিটেশন মানে হচ্ছে তার শরীরে খাবার দেওয়া, তার শরীরে এনার্জি দেওয়া, তার শরীরে পুষ্টি দেওয়া, আবার পূরণ করা, and becomes part of the guidelines to determine transfer to burn unit। এবং এটা একটা গাইডলাইন হয়ে যায় যে ট্রান্সফার করা বার্ন ইউনিটের জন্য যে রিসাসিটেশন রুল অফ 9 পরীক্ষা করা বা অ্যাসেসমেন্ট করাটা। দেখো বডি পার্টস এন্ড এস্টিমেটেড বিএসএ, দেখো বেসাল সারফেস এরিয়া, দেখো এখানে ইন্টার লেফট আর্ম হচ্ছে পুরো আমাদের বাঁ হাতটা হচ্ছে 9%, আর ডান হাতটা হচ্ছে 9% পুরোটা, এন্টায়ার পুরো মাথাটা হচ্ছে 9%, এন্টায়ার চেস্ট আমাদের পুরো বুকটা হচ্ছে 9%, এন্টায়ার অ্যাবডোমেন আমার পুরো পেটটা হচ্ছে 9%, এন্টায়ার ব্যাক আমার পুরো পিঠটাকে দুই ভাগে ভাগ করেছে, উপরি ভাগ 9% আর নিচের ভাগটা 9%, মোট 18%। এন্টায়ার লেফট লেগ আমাদের দেখো হাত ছিল 9%, কিন্তু পুরো পা 18%, একটা পুরো পা 18%, মানে পায়ের যে সামনের অংশ 9% আর একটা পায়ের পেছনের অংশ 9%। ঠিক এভাবে ডান পায়ের সামনের অংশ 9%, ডান পায়ের পিছনের অংশ 9%। আর পেরিনিয়াম তো বললাম যে আমাদের এই যে জেনিটোরিনারি যে অর্গানটা আছে, হ্যাঁ, সেক্স অর্গান যে জায়গাটাকে বলা হয়, যেটা একটা তোমার হার্টের মতো থাকে, এই জায়গাটা আমাদের ঠিক তলপেটের নিচে, এটা হচ্ছে গিয়ে 1%, এই টোটাল হচ্ছে গিয়ে 100%। এই এরিয়া, এখন একটা রোগী যদি ডান হাত পড়ে যায় তাহলে আমরা ধরতে হবে যে তার 9% পড়েছে। একটা রোগী যদি ডান হাত পড়ে যায় এবং পেট পড়ে যায়, তাহলে পেট হচ্ছে 9%, ডান হাত হচ্ছে 9%, তাহলে আমরা ধরে নেব যে 18% পড়েছে। একটা রোগী যদি বাম পা পড়ে যায় এবং সাথে তার বাম হাত পড়ে যায়, তাহলে আমরা 18 আর 9 কত, 8 9 4 9 36% হয়ে গেল। হ্যাঁ, 3 9 27, 8 9 17, 27% পড়ে গেল। এইভাবে কিন্তু মেজারমেন্ট করতে হয় যে একটা রোগীর দেহে কত পার্সেন্ট পড়লো, এটা তোমাদের বইতে দেয়া আছে, তোমরা এটা দেখে নিও। এটা ছিল রুল অফ 9 এর, রুল অফ 9 এর অঙ্কটা কিন্তু তোমাদেরকে আগে দেখানো হয়েছে, যে কি বলেছিলাম, এখানে শুধু দেখা যাচ্ছে দেহের কত অংশ কতটুকু পার্সেন্টেজ পড়েছে। রুল অফ 9 এ কি বলেছিলাম বলো তো? রুল অফ 9 এ বলেছিলাম যে অ্যাডাল্টের ক্ষেত্রে তার দেহের ওজন যত কেজি তার সাথে 4 ml ফ্লুইড যোগ করতে হবে। যদি দেহের ওজন যদি 60 কেজি হয়, তাহলে 4 6 24, 240 ml হয়ে গেল। তার সাথে পূরণ দিতে হবে তার দেহের যে পুরো অংশ কতটুকু অংশ পড়েছে, ওই পার্সেন্টেজটা ওর সাথে পূরণ করে তার যে মিলিগ্রামটা বা মিলিলিটার ফ্লুইডটা বের হবে, যে তাকে এতটা নিউট্রিশন দিতে হবে খাবার, ওটাকে
24 ঘন্টায় কতটুকু অঙ্ক করে যে ফল্ট আসবে ওটাকে 24 ঘন্টা প্রথম 3 ভাগে ভাগ করে দিতে হবে। প্রথম 8 ঘন্টায় যে রেজাল্টটা বের হয়েছে তার অর্ধেক দিয়ে দিতে হবে, আর পরবর্তী যে 16 ঘন্টা আছে, 8 ঘন্টা 8 ঘন্টা, সে অর্ধেকের অর্ধেক দিতে হবে। এইভাবে 24 ঘন্টা তাকে রুল অফ 9 এই যে ফ্লুটটা নিউট্রিশনাল ম্যানেজমেন্টে এভাবে দিতে হবে। তো আশা করি তোমাদের এই বার্নটা আমি চেয়েছিলাম একদিনে বোঝাতে, অনেক বেশি প্রশ্ন ছিল, কিন্তু বার্ন থেকে যে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে যে তোমরা নিজেরাই বুঝতেছো যে নিউট্রিশনের ডায়েটিক্সে কি প্রশ্ন হবে বার থেকে প্রশ্ন করবে যে একজন পোড়া রোগীকে তুমি কিভাবে নিউট্রিশন দিবা, তাকে কিভাবে তোমার নিউট্রিশনটা কিভাবে তুমি তৈরি করবা। তখন তোমাকে রুল অফ 9টা আলোচনা আনতে হবে যে আমি প্রথমে দেখবো যে বার্ন রোগীটা কোন ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি বার্ন, কোন ডিগ্রির বার্ন রোগীর বার্নটা কতটা মারাত্মক, এটার উপর তার ডিগ্রিটা ডিপেন্ড করতেছে অঙ্কের মতো। তারপরে তুমি সে অনুযায়ী ট্রিটমেন্ট দিবা। তখন ট্রিটমেন্ট দিতে গিয়ে তুমি রুল অফ 9টা অ্যাপ্লাই করবা। এই তো এভাবে নিউট্রিশন তুমি দিবা। আর মোটামুটি যেটা সবসময় মনে রাখবা যে একজন পোড়া রোগীর দেহ থেকে অনেক বেশি পানি বের হয়ে যায়, সে ডিহাইড্রেশন হয়ে যায়, ঠিক আছে, পানি বের হয়ে যায়, তাকে রিহাইড্রেট করতে হবে, তার প্রোটিনটাকে ডবল করে দিতে হবে, তোমার সল্ট বের হয়ে যায়, ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে হবে, তার কিডনি যাতে ফেল না করে সেদিকে একটা লক্ষ্য রাখতে হবে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যাতে ঠিকমতো কাজ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং সবচেয়ে বড় কথা তার অক্সিজেন সাপ্লাই, তার ফুসফুস যে ঠিকমতো কাজ করছে, প্রয়োজন হলে তাকে অক্সিজেন সাপ্লাই দিতে হবে। এই কয়টা জিনিস তোমার মাথায় অবশ্যই রাখতে হবে। তো আশা করি তোমাদের বার্ন ইউনিট বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমার ভিডিওটা বারবার দেখো। সবাই ভালো থাকো। আজকে আমার ভিডিওটা শেষ করছি এখানেই।